স্বাগত সংবাদযোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, পাঠানো হয়েছে চৌধুরী আব্দুল্লাল মামুনের আইনজীবীর কাছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা ম্যাজিস্ট্রেট বরাবরও পাঠানো হয়েছে রায়ের কপি। পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে সরকার। মাইনুল বরফের প্রতিবেদন শুরুতে দেখে নেব। 17 নভেম্বর জুলাই গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে দেওয়া হয় 5 বছরের সাজা। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি দণ্ডিত আসামি সাবেক আইজিপি মামুনের আইনজীবীকে দেওয়া হয়েছে। আপিল বিভাগে এই আসামিকে 30 কার্যদিবসের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। এই মামলায় একমাত্র গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চৌধুরী মামুন। ইতিমধ্যে রায়ের কপি পাঠানো হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এই 2 আসামিকে পলাতক দেখিয়ে দণ্ড দেওয়া হয়েছে। এই 2 আসামি দেশে এসে আত্মসমর্পণ করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। 30 কার্যদিবসের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি করে দেখবেন ট্রাইব্যুনালে ঘোষিত রায় সঠিক আছে কিনা। সেখানে যে রায় ঘোষিত হবে তা কার্যকরে উদ্যোগ নিতে পারবে রাষ্ট্র। আনিল মারুফ, 71, ঢাকা। দর্শক, এই আয়োজন শুরুর ঠিক আগে আমরা ভারতে একটি গণমাধ্যমের খবর হাতে পেয়েছি এবং ধীরে ধীরে দেশের সব গণমাধ্যমে সেটি প্রচার হচ্ছে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন এবং ব্রিফিংয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং বলেছেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটা অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে এবং তারা আবারও বলেছে বাংলাদেশের জনগণের যে বিষয়ে আগ্রহ, যে বিষয়ে তারা চান, ভারত সবসময় তার প্রতি অনুগত। আমরা এখান থেকে আলাপটা করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং মাহফুজুর রহমান, আপনার কাছে আসবো, তবে তার আগে আমরা আইনি দিকটা একটু আপডেট যেহেতু আছে সেটা একটু জানতে চাই। গাজী MH তামিম, একটু বলবেন, মানে আমরা মাত্র ভারতের গণমাধ্যমের খবরটা দেখলাম এবং তারা বলেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে পাঠানো যে রায়ের অনুরোধটা তারা পেয়েছে এবং তারা সেই অনুরোধটা পর্যালোচনা করছে এবং তারা এটাও বলেছে যে তারা বাংলাদেশের মানুষের আগ্রহের প্রতি শ্রদ্ধাশীল। মানে এটা তো বলা যেতে পারে রায় কার্যকরের দিকে বা প্রক্রিয়ার দিকে একটা ধাপ এগোনো গেল। একটু জানাবেন আসলে এর পরবর্তী প্রক্রিয়াটা কি, যেহেতু ভারতের দিক থেকে একটা রেসপন্স এসেছে, এর পরবর্তী ধাপটা আসলে কি? জি, ধন্যবাদ আপনাকে। 71 টিভির সকল দর্শককে আসসালামু আলাইকুম। যে আপনারা জানেন যে 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষিত হয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছিল। আমাদের আইনে অনুযায়ী আমরা ওই দিনই রায় প্রস্তুত হয়েছে। এখন রায়টি কে কবে কালেক্ট করেছে এটা একটা বিষয়। আর রায় প্রস্তুত হওয়ার পরে রেজিস্ট্রার অফিসের বেশ কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেই কেন্দ্রিক হয়তোবা তাদের কয়েকদিন সময় লেগেছে, যার কারণে আপনাদের গণমাধ্যমে আজকের দিনটি হয়েছে, অথবা আজকে মনে হয় ডিফেন্স সেই কপি পেয়েছেন বা সেজন্যই আপনারা আজকে এটা জানাচ্ছেন। তারপরেও আমি মনে করি যে এই পূর্ণাঙ্গ রায় পড়ে, যেহেতু এটি প্রায় 500 পৃষ্ঠার একটি রায়, এটি সম্পর্কে একটু ভালো করে দেখে পড়াশোনা করে তারপরে এই ব্যাপারে মন্তব্য করা উচিত। কারণ 500 পৃষ্ঠার রায় তো হুট করে দেখে কথা বলাটা ঠিক হবে না। তবে একটা জিনিস সকলেরই জানা যে রায়ের সিদ্ধান্তটা কি হয়েছে, কারণ রায়ের একদম শেষ দিকে গিয়ে অপারেটিং পোরশন থাকে, যেখানে হেন্স ইট ইজ অর্ডার বলে বলা হয় যে কোন কোন অভিযোগে আসামিদের কি শাস্তি দেওয়া হলো। সেখান থেকে দেখা যাচ্ছে যে ওনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, সেই 5টি অভিযোগকে ট্রাইব্যুনাল 2টি ভাগে ভাগ করেছেন। একটি হলো ওনার যে ইনস্টিগেটিং বক্তব্য, কথোপকথন এবং আবু সাইদের হত্যা, এই অভিযোগে ওনাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। এবং দ্বিতীয় অভিযোগ হলো ওনার লেথাল ওয়েপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহারের আদেশ এবং আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে লাশ পুড়িয়ে দেওয়া এবং চাংখারপুলে 6 জন হত্যা করা, এই ঘটনায় তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।
এটি হলো রায়ের মূল কথা। এই রায়ের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ভারতে একটি চিঠি পাঠিয়েছিল, আপনি বলেছেন। সেই চিঠির একটা রিপ্লাই আজকে ইন্ডিয়া দিয়েছে এবং এটা খুব পজিটিভ রিপ্লাই আমি মনে করি। কারণ আমরা এতদিন যে কথা বলে এসেছি, অন্যান্যরা যে বলছে যে ভারত তাকে কখনোই ফেরত দিবে না, এই ধরনের কথোপকথন আমরা বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে শুনেছি। কিন্তু আজকে ওনাদের কথায় আমি মনে করছি যে এটা একটা কূটনৈতিক বক্তব্য। এটি এটি বলা উচিত ওনাদের, কারণ ওনারা আমাদের পাঠানো একটি আবেদন প্রথমে দেখবেন যে এই আবেদনের সত্যতা কতটুকু, এই আবেদন কতটুকু যথার্থ এবং এই আবেদনের প্রক্রিয়াটা কি। তো সেই প্রক্রিয়ার জন্য ওনারা সময় নেবেন, ওনারা পূর্ণাঙ্গ রায়ের কপি কি দেখবেন, তাদেরকেও পাঠাতে পর্যালোচনা হবে? করবেন, এটাই স্বাভাবিক। পূর্ণাঙ্গ রায়ের কপি কি তাদেরকেও পাঠাতে হবে? না, এখানে রায়ে দুটি কপি দেওয়া হয়। একটা হলো পূর্ণাঙ্গ রায়, অর্থাৎ আচ্ছা। এই যে 450 পৃষ্ঠার মতো যেটা, হ্যাঁ। এটা। আরেকটি হলো রায়ের অপারেটিং পোর্শনের একটি আলাদা সার্টিফাইড কপি এবং আমরা তার মানে পাই। ভারতের যেটা মানে বক্তব্য যে তারা বলছে যে পর্যালোচনা করে দিবে, তার মানে রায়গুলো তারা নিজেরা আবার পড়বে, পর্যালোচনা করবে, ব্যাপারটা এরকম? না, না, তারা দেখবে না। তারা শুধু দেখবে যে যে রায়ের কপিটা তাদের কাছে পাঠানো হয়েছে আচ্ছা। সেটা জেনুইন কিনা, এবং আচ্ছা। যে পদ্ধতিতে তাদের কাছে পাঠানো হয়েছে সেই পদ্ধতিতে তাদের আইন অনুযায়ী এবং চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যোগ্য কিনা, মানে ওই আবেদন মঞ্জুর যোগ্য বুঝতে কিনা। পারছি, একদম পরিষ্কার করলেন। এরপরে যখন আপনার কাছে আসবে তখন রেড নোটিসের যে জারি করা ব্যাপারটা ইন্টারপোলের মাধ্যমে, সেটা একটু পরিষ্কার করবেন, কারণ অনেকে আসলে এটা বুঝতে চাচ্ছেন। আমি একটু সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান আপনার কাছে আসতে চাই। মানে একটা সময় যখন 17 তারিখে রায়টা হলো, তখন আসলে কতগুলো থিওরি অনেকে বলছিলেন বিশ্লেষকরা। প্রথমত এটা বলছিলেন যে ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দেবে না, কারণ তারা আসলে এই যে রায়টা, সেই রায়টাকে তাদের দিক থেকে মনে করে যে তারা পলিটিক্যালি কোনো মোটিভেটেড হয়ে দেওয়া হয়েছে। অনেকেই বিশ্লেষণ দিচ্ছিলেন যে শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা, তারা চাইবে ভারতকে মানে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে তৃতীয় কোনো দেশে পাঠাতে, তারা যেন কোনো সিদ্ধান্ত নেয়। আজকে তাদের পক্ষ থেকে একটা বক্তব্য এলো এবং তারা জানালো যে তারা চিঠিটা পেয়েছে। আপনি কি একটু বিশ্লেষণ করতে পারেন যে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে কি কি মেরুকরণ এখানে হতে পারে বা কি কি নেগোসিয়েশনের জায়গা রয়েছে? বিশ্লেষণটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ঘটনা যেভাবে গড়াচ্ছে জি। তাতে আমার কাছে প্রথম দিকে বিষয়টা যত সরল মনে হয়েছিল, এখন ততটা সরল মনে হচ্ছে না, বরঞ্চ এখানে অনেক রকম জটিলতা তৈরি হতে পারে, অথবা অনেকগুলো বিষয় এখানে বিবেচনার মধ্যে আসতে পারে বলে আমার মনে হচ্ছে। আমি আমাদের দু দেশের মধ্যে যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে, এক্সট্রাডিশন ট্রিটি, সেই ট্রিটিটাও কয়েকবার পড়ার চেষ্টা করেছি, যদিও আমি আইনজীবী না, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যে এর অনেকগুলি অংশ আছে যে অংশগুলো এক্সট্রাডিশন সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে। ভারত সরকার কি করবে এটা আমি বলতে পারি না, এমনকি অনুমানও করতে পারি না, কিন্তু তারপরও সাধারণভাবে যেটা বোঝা যায় সেটা হলো যে আমাদের একটা দায়িত্ব হলো রায় এবং রায় সম্পর্কিত যা কিছু আছে এগুলো কিছু শর্ত পূরণ করতে হয়, অর্থাৎ আমাদেরকে সমস্ত তথ্য ভারত সরকারের কাছে দিতে হবে। এবং এর আগের দিনও আপনাকে বলেছিলাম যে এই তথ্যগুলোর মধ্যে একটা তথ্য থাকে যে তিনি কোথায় আছেন, সেই জায়গাটারও একটা তথ্য দিতে হয়। তো সেইটা হয়তোবা প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ফুলফিল করা যেতে পারে, কিন্তু প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে সেটা কতটা ফুলফিল করা যাবে আমি নিশ্চিত না। কিন্তু আমি আশা করি যে যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে নোট ভার্বালের সঙ্গে বা এক্সট্রাডিশন রিকোয়েস্টের সঙ্গে জমা দেওয়ার, সেগুলো নিশ্চয়ই আমাদের সরকার দিয়েছেন বা দিবেন। দ্বিতীয়ত আসি যে অন্য একটা বিষয় আমি বিবেচনা করছিলাম, যেটা সবাই বলছেন যে পলিটিক্যাল একটা ক্লজ আছে, সেই ক্লজ এখানে ব্যবহার করা যাবে কিনা। ভারত সরকার যদি প্রাক্তন প্রধানমন্ত্রীকে পলিটিক্যাল অ্যাসাইলেম দিয়ে থাকে, তার মানে হলো যে জুলাই আগস্টের ঘটনাবলী এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রীর পলায়ন, এই পুরো জিনিসটাকে ভারত হয়তোবা রাজনৈতিকভাবে দেখছে। তো সেইখানে কিন্তু এই যে পলিটিক্যাল ক্লজ আছে সেইটার একটা বিবেচনা আসতে পারে। আর দ্বিতীয় কথা হলো, আমি ঠিক জানি না, এইটা হয়তো প্রসিকিউটর মহোদয় পরিষ্কারভাবে বলতে পারবেন, কিছুটা তিনি বলেছেন যে যদি এমন হয় যে যে অভিযোগে ওনাকে অভিযুক্ত করা হয়েছে, আমি আগে যেমন জেনেছিলাম যে সেটা হলো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি,
সেইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আরেকটু জটিলতা তৈরি হবে, কারণ ভারতের পেনাল কোডে ওই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এটা কিন্তু নাই, এবং ভারত আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তার কিন্তু মেম্বার না, রোম স্ট্যাটিউটের সিগনেটরিও না, জি। এবং ভারতের সেখানে রিজার্ভেশন আছে। সুতরাং সেই ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। কিন্তু যেটা প্রসিকিউটর মহোদয় একটু আগে বলছিলেন যে অন্যান্য যে সমস্ত অভিযোগের কথা, সেইগুলো অভিযোগের যদি উল্লেখ থেকে থাকে রায়ের মধ্যে, তাহলে হয়তো সেটা পলিটিক্যাল ক্লজের মধ্যে অত সহজে ইনক্লুড করা যাবে না। আচ্ছা, আমি এটা নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করবো, তার আগে আপনার কাছে আরেকটা ছোট্ট পয়েন্ট যদি একটু যুক্ত করেন। মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, জনাব মাহফুজুর রহমান, আপনি নিজেও দেখেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, তার ভিতরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রয়েছে, তারা আসলে এই রায় নিয়ে নানামুখী বিশ্লেষণ দিয়েছে। তারা তাদের জায়গা থেকে আসলে অসন্তোষও প্রকাশ করেছে, কারণ তারা বলছিল তারা এখানে ছিল না। আবার তাদের দিক থেকে আরেকটা যুক্তি ছিল যে তারা মৃত্যুদণ্ডকে সাপোর্ট করে না। মানে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলোর যে বক্তব্য, সেই বক্তব্যটাও আসলে ভারতের শেখ হাসিনাকে দেয়া বা না দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের প্রভাব ফেলবে কিনা? সেটা কি অনেকখানি নির্ভর করে যে আমরা অভিযোগটা কিভাবে ফ্রেম করেছি আচ্ছা। বা কোর্টের রায়টা কিরকম এসেছে, এগুলোর তো অনেক টেকনিক্যাল বিষয় আছে, তার উপর অনেকখানি নির্ভর করে। ভারতে যেহেতু ডেথ পেনাল্টি আছে, সুতরাং ওই ডেথ পেনাল্টিটা এখানে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো, আপনি জানেন যে এগ্রিমেন্টের মধ্যে একটা ওই কমনালিটি একটা প্রয়োজন আছে, অর্থাৎ যে অভিযোগটা আনা হবে সেটা ভারতের ক্ষেত্রেও সেটা অভিযোগ কিনা সেটা বিচার বিবেচনা করতে হবে। তো ভারতের পেনাল কোডে যেহেতু ওই যে মানবতা বিরোধী অপরাধটা তাদের পেনাল কোডের মধ্যে নাই, সুতরাং সেইখানে একটুখানি শর্টেজ আমাদের রয়ে গেছে। আমি তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে আসি। গাজী এম এ ইসলামী, আপনি শুনছিলেন এটা একটু মানবতা বিরোধী অপরাধের যে বিষয়টা, সেটা ভারতের যে এখতিয়ার বা ভারতের যে নীতিমালা, তাদের যে আইনগত প্রক্রিয়া, তার মধ্যে আসলে কিভাবে আছে, সেক্ষেত্রে আমাদের দিক থেকে যেই রায়টা দেওয়া হয়েছে সেটা আসলে ভারতের যে কনটেক্সট, তার সাথে তারা কিভাবে মেলাবে একটু জানাবেন। একই সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে যে রেড নোটিশ, সেই রেড নোটিশটা আসলে জারির প্রক্রিয়া কতদূর, এবং তৃতীয় একটি বিষয় ছোট্ট করে জানাবেন, কারণ এটা অনেকেই জানতে চাইছেন যে 30 দিন তারা আপিলের যে সুযোগটা পাবেন, এটা কবে থেকে কাউন্ট হবে? আজকে থেকে কি শুরু হয়ে গেছে নাকি? আচ্ছা, জি, প্রথম যেটা বলছিলেন সেটা হলো যে ভারতের পেনাল কোডে মানে মার্ডার, কিলিং, টর্চার এগুলো আছে, কিন্তু এবং বাংলাদেশের পেনাল কোডেও এই অপরাধগুলো আছে, কিন্তু এগুলো যখন ম্যাসিভ আকারে হয়, ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয়, তখন এটি আন্তর্জাতিক আইনের অধীন এই হত্যাটাই আলটিমেটলি মানবতা বিরোধী অপরাধে পরিণত হয়। এটা কিলিং এর চেয়ে অনেক হেনিয়াস অফেন্স। তো আমি মনে করি যে ভারতের মানে সংজ্ঞা দিয়ে পেনাল কোডে মানবতা বিরোধী অপরাধ শব্দটি নেই, কিন্তু আলটিমেট তো কিলিং। এবং যখন যে রায়ে যেভাবে প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এটা হলো ফর মার্ডার অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানে মানবতা বিরোধী অপরাধ হিসাবে হত্যা, মানবতা বিরোধী অপরাধ হিসাবে নির্যাতন, এইভাবে আমাদের রায়ে আছে। এবং আমরা সেজন্য মনে করছি যে ভারত এটাকে তাদের আইনের অধীন অপরাধ নয় এটা বলার সুযোগ নেই, কারণ হত্যা পৃথিবীর সকল আইনের অধীনে অপরাধ। এটা কোনো আইন পৃথিবীতে নাই যেখানে বিচার বহির্ভূত হত্যাকে অথবা কোনো কারণ ছাড়া একজন নিরীহ মানুষকে হত্যা করাকে আইনের মধ্যে নাই এ কথা বলতে পারবেন। পরবর্তী যেটা বলছেন যে পলিটিক্যাল মোটিভেটেড মামলা কি না, এটা এই যে রায় যে বিশ্লেষণ আছে সেখানে পরিষ্কার করে বলা আছে যে কি কি এভিডেন্সের ভিত্তিতে কেন ট্রাইব্যুনাল তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলো, এবং সেখানে এই যে আন্দোলনটা ছিল এটা পলিটিক্যাল আন্দোলন ছিল নাকি নিরস্ত্র ছাত্র জনতার উপর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই হত্যাযজ্ঞটা চালানো হয়েছিল, সেটার ব্যাখ্যাও এখানে পরিষ্কার করে আছে। ইন্টারপোলের রেড নোটিশ জারি ব্যাপারটা, জি, ইন্টারপোলের রেড নোটিশের জন্য তো আমাদের এখান থেকে একটা চিঠি ইতিমধ্যে রেডি করা হয়েছে, এটা পাঠানো হবে। ইন্টারপোলেরও কিছু রিজার্ভেশন আছে, যেটা আন্তর্জাতিক সংস্থাগুলো বলে, সেটা হলো তারা সর্বোচ্চ শাস্তি জানতে চায়, কারণ ইন্টারন্যাশনালি এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যাপারে তারা আগ্রহী নয়, এবং অনুপস্থিতিতে বিচার, এই দুটি কথা আন্তর্জাতিকভাবে সবসময় বলে আসবে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, কারণ 1400 মানুষের হত্যার বিচার যদি মৃত্যুদণ্ড না হয়, তাহলে এটি সাধারণ মানুষ বা এই দেশের মানুষ কোনো অবস্থাতেই এই রায়কে
ভালোভাবে নিবে না। এজন্য মৃত্যুদণ্ডটা আমাদের দেশে সাবকন্টিনেন্টে আছে, এটা এটা দেশের অন্যান্য আইনে আছে, এটা থাকতে হবে। আর আরেকটি 30 দিনের যে আপিলের সুযোগ, সেটা কাউন্টিংটা কখন থেকে? আমি আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের ট্রাইব্যুনাল আইনে 30 দিন কাউন্ট হবে যেদিন রায় হয়েছে সেদিন থেকেই। আচ্ছা, যিনি এই রায়টা রিসিভ করেছেন তিনি কবে থেকে রিসিভ করেছেন এবং কবে এই রায়টি তাকে দেওয়ার মতো প্রস্তুত করা হয়েছিল সেই দিন গণনা হবে। সব মিলিয়ে আইনের পরিষ্কার বক্তব্য হলো যেদিন রায় ঘোষণা হয়েছে সেদিন থেকে 30 দিন গণনা। একদম। আমি নিশ্চয়ই প্রয়োজনে ফিরবো আপনার কাছে। জনাব মাহফুজুর রহমান, একটা বিষয় একটু জানতে চাই, মানে অনেক বিশ্লেষণ আসলে এভাবে দেখানো হচ্ছে এবং বোধহয় আপনি এটা একটু ব্যাখ্যা করতে পারবেন, কারণ আপনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং কূটনৈতিক ব্যাপারটা আপনি হয়তো ব্যাখ্যা করতে পারবেন। সেটা হচ্ছে যে ভারত অনেকটা পরিমাপ করছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা দেখে। যদি এই সম্পর্ক নিবিড় হয় তাহলে তারা শেখ হাসিনাকে ফেরত এরকম একটা অবস্থানে চলে যাবে। আর যদি পাকিস্তানের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে কিছুটা হলেও কমে আসে, সেটা যদি শীতল হয়, সেটা যদি দূরত্ব তৈরি হয়, ভারত হয়তো একটু একটু করে কাছে আসবে। এরকম একটা ন্যারেটিভ, এরকম একটা বিশ্লেষণ আমরা শুনতে পাচ্ছি। আপনি কি একটু ব্যাখ্যা করতে পারেন? না, পাকিস্তান বা অন্য কোনো দেশ এখানে অত বড় হয়তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হতেই পারে বাট অত বড় কোনো ফ্যাক্টর না। বরঞ্চ ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা কিরকম সেটা একটা বড় ফ্যাক্টর। এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে আমাদের এই এক্সট্রাডিশনটা একটা দাবার ঘুঁটির মতো কাজ করবে এবং এটা ভারতের জন্য এখন একটা সুবিধাজনক অবস্থা যে সেটা নিয়ে সে খেলতে পারবে। তো একইভাবে যদি আমরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের নিজেদের দিকের কোনো গুটি তৈরি করতে পারি তাহলে হয়তো আমাদের পক্ষে সেই নেগোসিয়েশনে উইন করা পসিবল হতে পারে। এবং অ্যাপারেন্টলি এখন জিনিসটা অস্বাভাবিক মনে হলো, ধরেন ভবিষ্যতে এমন তো কখনো হতে পারে যে ভারতেরও কোনো হাই প্রোফাইল অপরাধী অথবা অভিযুক্ত বাংলাদেশে কোনো না কোনো কারণে আশ্রয় নিল এবং তখন ভারতের সেটা এক্সট্রাডাইট করার প্রয়োজন হয়ে গেল। এই ধরনের অনেক ইস্যু ভবিষ্যতে আসতে পারে, মানে অদূর ভবিষ্যতেই আসতে পারে। সুতরাং আমাদের চোখ কান খোলা রাখলে দেখা যাবে যে এই এক্সট্রাডিশন ইস্যুটাকে ভারত কিভাবে প্লে করছে। জি, আমি সব শেষ একদম ছোট একটা মন্তব্য নিয়ে শেষ করতে চাই গাজী এম এ তামিম। সেটা হচ্ছে ইন্টারপোলের কথা আপনি বললেন, আমি একটু আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা বলছিলাম। আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানগুলো আছে, তারা আসলে এদিকে নজর রাখে এবং রায়ের ক্ষেত্রেও তারা আলাদা আলাদা বক্তব্য দিচ্ছে। যে বক্তব্যগুলো মোটা দেখে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে যে মৃত্যুদণ্ড তারা সাপোর্ট করে না, এবং আপনি বললেন যে আসামির অনুপস্থিতিতে তারা মামলা রায়টা দেয়, এবং অ্যামনেস্টি আবার এটাও বলছে যে আমাদেরকে আগে থেকে জানানো হয়নি বা আমাদেরকে ইনভাইট করা হয়নি, এরকম একটা, মানে এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমাদের কি যোগাযোগ করার প্রয়োজন আছে পুরো বিষয়টা নিয়ে খুলে ধরার, নাকি বিগত সময়ে অনেকে বলা হচ্ছিল যে আসলে এরা নানামুখী প্রতিবেদন করে উদ্দেশ্যমূলকভাবে? আমাদের অবস্থানটা কি? আমি আন্তর্জাতিক প্রত্যেকটি সংস্থার রায়কে বা মতামতকে খুব পজিটিভলি দেখছি। কারণ হলো তারা এই যে মতামত দিচ্ছে তিনটা ভাগে ভাগ করে মতামত দিচ্ছে। জি, প্রথম মতামতে ওনারা বলছেন যে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বাংলাদেশে মানবাধিকার সংগঠন হয়েছে, এটা হলো তাদের প্রথম প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে ওনারা বলছেন যে এই মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ তৎকালীন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। থার্ড প্যারাগ্রাফে ওনারা রায়কে বলছেন যে এই রায়টি এই কারণে স্বচ্ছ হয়নি। তাহলে প্রথম দুটি অংশ কিন্তু ওনারা স্বীকার করে নিচ্ছেন। জি, আমরা এই প্রথম দুটি অংশকে জাতির জন্য তুলে ধরছি যে দেখেন আন্তর্জাতিক এই সংস্থাগুলোকে জাতির কাছে পরিষ্কার করে বলছেন যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং তার জন্য এনারাই দায়ী করার পদ্ধতিটার সাথে তাদের সাথে আমাদের দ্বিমত আছে। তারা মৃত্যুদণ্ডের সাথে একমত নয়। আমরা মনে করি যে 1400 মানুষ হত্যার জন্য মৃত্যুদণ্ডের নিচে শাস্তি হতে পারে না। দ্বিতীয়ত ওনারা বলছে অনুপস্থিতিতে বিচার হয় নাই। আমরা বলছি তারা স্বেচ্ছায় জেনে এই বিচার হচ্ছে এটার ওনারা জেনে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য ওনারা করছেন। তার মানে ওনারা পরিষ্কার ভাবে জানছেন কবে মামলার কোন দিন হচ্ছে এবং প্রত্যেকটা স্টেপসেই ওনারা মতামত প্রকাশ করছেন। অতএব ওনাদের জ্ঞাতসারে এই ট্রায়ালটা হচ্ছে, ওনারা স্বেচ্ছায় নিজেদেরকে কনসিল করে রেখেছেন। অতএব ওনারা লুকিয়ে থাকবেন নিজেদেরকে আর সেই অপেক্ষায় বিচার বসে থাকবে আইনের ধারা থাকার সত্ত্বেও, এটা খুবই অস্বাভাবিক কথা। এজন্য আমি এই আন্তর্জাতিক সংস্থার মন্তব্যকে পজিটিভ হিসাবে নিয়ে মনে করছি যে এই বিচারটি স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়েছে।
অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো এবং এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানতে পারবো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।